ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি, ঠিক আছে? আর এই ক্লাসটিতে আমরা জেনেছিলাম যে গ্যাট চুক্তির অবলুপ্তি ঘটিয়ে WTO গঠন করা হয়, এই তো। তো আজকের ক্লাসের শুরুতেই আমরা জানার চেষ্টা করব যে গ্যাট চুক্তি অবলুপ্তি ঘটিয়ে কেন WTO গঠন করার প্রয়োজন হয়, বা গ্যাট চুক্তি অবলুপ্তি ঘটিয়ে কেন WTO গঠন করা হয়েছিল, বা গ্যাট চুক্তির দুর্বল দিকগুলি কি কি ছিল। প্রথমত, গ্যাট চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলি নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করে যেসব বাণিজ্যিক চুক্তি সম্পাদন করত বা যেসব নীতি নির্ধারণ করত সেগুলোকে কঠোরভাবে অ্যাপ্লাই বা প্রয়োগ করার জন্য শক্তিশালী কোনো সিস্টেম বা শক্তিশালী কোনো ব্যবস্থা এবং একটি স্থায়ী সচিবালয়ের অভাব ছিল। এই সচিবালয় মানে কি? সচিবালয় মানে হচ্ছে সেক্রেটারিয়েট, অর্থাৎ যেখানে কর্মীরা বসে, যে অফিসে কর্মীরা বসে অফিসিয়াল কাজকর্ম করে সেটাই হচ্ছে সচিবালয়। যেমন প্রধানমন্ত্রী সচিবালয়, অর্থাৎ সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা যে অফিসে বসে মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর করার জন্য অফিসিয়াল কাজকর্মগুলি করে সেটাই হচ্ছে প্রধানমন্ত্রীর সচিবালয়। তো গ্যাটের এরকম স্থায়ী একটি সচিবালয়ের অভাব থাকার জন্য গ্যাট চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলি চুক্তির বিভিন্ন শর্ত বা নিয়মকানুন ঠিকমতো মেনে চলছে কিনা তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। আর এই অসুবিধা দূর করার জন্যই একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন গঠন করার প্রয়োজন দেখা দেয়। আর এই প্রয়োজন থেকেই WTO গঠিত হয় এবং সুইজারল্যান্ডের জেনিভাতে এই WTO এর একটি স্থায়ী সচিবালয় গঠিত হয়। দ্বিতীয়ত, গ্যাট চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে আমেরিকার মতো উন্নত দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু অন্যদিকে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অর্থাৎ গ্যাট চুক্তি ছিল পক্ষপাত দুষ্ট। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এমন একটি সংগঠন তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয় যে সংগঠন তার সদস্য দেশগুলির সঙ্গে বা সদস্য দেশগুলির মধ্যে বৈষম্যমূলক আচরণ করবে না। আর এই প্রয়োজন থেকেই WTO গঠিত হয়। তৃতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্য বা আমদানি রপ্তানি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে সেই বিরোধের নিষ্পত্তি করার জন্য বা এই সমস্যা সমাধান করার জন্য গ্যাট চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলিকে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হতো। ফলে সময় বেশি লাগতো, অর্থাৎ দ্রুত সমস্যা সমাধান করা যেত না। আবার অনেক সময় জটিল বিষয়গুলির ক্ষেত্রে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়তো। আর এই সমস্যা থেকে বা এই সমস্যা দূর করার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এমন একটি সংগঠন গঠনের প্রয়োজন দেখা দেয় যে সংগঠন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কোনো বিরোধ দেখা দিলে সেই বিরোধের দ্রুত নিষ্পত্তি করতে পারবে। আর এই প্রয়োজন থেকেই WTO গঠিত হয়। চতুর্থত, গ্যাট চুক্তির মাধ্যমে শুধুমাত্র এই গুডস বা পণ্যদ্রব্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণ করত। অনেক ক্ষেত্রে এই আন্তর্জাতিক বাণিজ্য বা আমদানি রপ্তানি করতে গিয়ে যদি কোনো সমস্যা, বাধা বা ব্যারিয়ার দেখা দিত, তাহলে গ্যাট কি করত? গ্যাট চুক্তির মাধ্যমে, গ্যাটের মাধ্যমে এই গুডসের আমদানি শুল্ক কমিয়ে ওই সমস্যা বা ওই বাধা দূর করার চেষ্টা করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই গুডস ছাড়াও সার্ভিস বা পরিষেবা এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাসত্ব, যেমন কপিরাইট,
পেটেন্ট, রয়্যালটি, এই বিষয়গুলিও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু গ্যাট চুক্তিতে সার্ভিস এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি এগুলো কিন্তু উপেক্ষিত ছিল। ফলে এমন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন গঠন করার প্রয়োজন দেখা দেয় যে সংগঠন এই গুডস বা পণ্যদ্রব্যের পাশাপাশি সার্ভিস বা পরিষেবা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাসত্ত্ব আমদানি রপ্তানির ক্ষেত্রে নীতি নির্ধারণ করতে পারে। আর এই প্রয়োজন থেকেই গ্যাটের বিলুপ্তি ঘটিয়ে WTO গঠন করা হয়। এইটুকু ডিসকাশন থেকে আমরা গ্যাট এবং WTO এর মধ্যে কিছু বেসিক পার্থক্য খুঁজে পাই, তাই তো? কি কি সেই পার্থক্য হতে পারে দেখো। গ্যাট, WTO, তাহলে গ্যাট ইট ইজ অ্যান এগ্রিমেন্ট। আমরা জানি গ্যাট হচ্ছে একটা চুক্তি, আর WTO ইট ইজ অ্যান অর্গানাইজেশন, এটা হচ্ছে একটা সংস্থা। মনে রাখবে WTO হচ্ছে পৃথিবীর বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন বা বাণিজ্যিক সংস্থা। আবার কি দেখো যে ইট ইজ কনসার্ন উইথ গুডস, এটা আগেই বলেছি যে গ্যাট কি করতো, শুধুমাত্র গুডস বা পণ্যদ্রব্য আমদানি রপ্তানির ক্ষেত্রে নীতি নির্ধারণ করতো, এই তো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নীতি নির্ধারণ করতো। কিন্তু WTO ইট ইজ কনসার্ন উইথ গুডস, সার্ভিস অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তাহলে WTO গুডস, সার্ভিস এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই সব কিছুরই কি করে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নীতি নির্ধারণ করে। এরপর দেখো ইট ইজ প্রভিশনাল, ইট ইজ পার্মানেন্ট। তার মানে গ্যাট ছিল প্রভিশনাল, কিন্তু WTO হচ্ছে কি স্থায়ী বা পার্মানেন্ট। এরপর দেখো ইট হ্যাজ উইক অ্যান্ড স্লো ডিসপুট সেটেলমেন্ট মেকানিজম। তার মানে এই গ্যাটের ক্ষেত্রে কি বলেছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কোনো সমস্যা বা বাধা তৈরি হলে সেই বাধা বা সমস্যা সমাধান করা দ্রুত সম্ভব হতো না। কিন্তু ইট হ্যাজ স্ট্রং ডিসপুট সেটেলমেন্ট মেকানিজম, কিন্তু WTO এর এই সমস্যা সমাধান করার জন্য একটা স্ট্রং, শক্তিশালী মেকানিজম বা সিস্টেম আছে, যার দ্বারা WTO কি করতে পারে, কোনো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যা দ্রুত সমাধান করতে পারে। এগুলো ছাড়া আরও আছে। দেখো যে গ্যাটের ক্ষেত্রে যে এই যে মিটিংগুলো বসতো কতদিন পর পর বসবে তার কোনো স্পেসিফিক ডিউরেশন ছিল না। আর এই গ্যাটের যে মিটিংগুলো তাকে কি বলা হতো, আগের ক্লাসেই বলেছিলাম কি, সেগুলোকে কি বলা হতো, রাউন্ড বলা হতো, তাই তো? যে উরুগুয়ে ছিল, উরুগুয়ে রাউন্ড হচ্ছে শেষ রাউন্ড, আর এই উরুগুয়ে রাউন্ডে কি করা হয়েছিল, এই গ্যাট বাতিল করে WTO গঠন করা হয়েছিল। কিন্তু WTO এর ক্ষেত্রে কি আছে বলতো, WTO এর ক্ষেত্রে কতদিন পর পর বৈঠক বা মিটিং বসবে তার একটা স্পেসিফিক ডিউরেশন উল্লেখ করা আছে। ঠিক আছে, তো পার্থক্য যদি বলি, আরো পার্থক্য লেখা যায়। এই গ্যাট কবে প্রতিষ্ঠা হয়েছিল লেখা যায়, WTO কবে প্রতিষ্ঠা হয়েছিল লেখা যায়, গ্যাটের সদস্য সংখ্যা কত ছিল সেটা লেখা যায়, WTO সদস্য কত সেটা লেখা যায়, সেগুলো তোমরা আগের ক্লাসেই জেনেছো। তো এই হচ্ছে গ্যাট এবং WTO এর মধ্যে বেসিক কিছু পার্থক্য। তাহলে WTO এর গঠন তো হলো, এবার আমরা দেখে নিই চলো যে এই WTO কি উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে কাজ করে, অর্থাৎ অবজেক্টিভস অফ WTO। ক্লিয়ার? দেখো, তো প্রথম উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য চুক্তি পরিচালনা করা। মানে হচ্ছে যে WTO এর যে সদস্য দেশগুলো আছে, সদস্য দেশগুলির মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য হয়, তো এই আমদানি রপ্তানি বাণিজ্য করতে গেলে ওই সদস্য দেশগুলির মধ্যে কি বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয়, তাই তো? যে শুল্ক কত হবে, বাণিজ্যের পদ্ধতি কি হবে, তাই তো? কি নিয়ম নীতি থাকবে, ফলে ওই দেশগুলির মধ্যে চুক্তি সম্পাদিত হয় বা এগ্রিমেন্ট হয়। আর এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে WTO অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক হিসাবে কাজ করে। যেমন মনে করো এই A একটি দেশ আছে এবং B আরেকটি দেশ আছে। এবার A দেশ মনে করো কোনো গুডস বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা সার্ভিস B দেশে রপ্তানি করে। আবার ঠিক একইভাবে B দেশ মনে করো A দেশকে কিছু গুডস বা পণ্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা সার্ভিস রপ্তানি করে। তার মানে A আর B দেশের মধ্যে কি আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়, তাই তো? এবার আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন হলে বা সম্পন্ন করতে গেলে এই দুই দেশের মধ্যে কি কিছু চুক্তি হবে, তাই কি না? যে ট্যারিফ বা শুল্ক কত হবে তাই নিয়ে আলাপ আলোচনা পরামর্শ হবে,
তাই তো আমদানি রপ্তানির পদ্ধতি কি হবে, এই দুই দেশের মধ্যে কিছু নিয়ম নীতি তৈরি হবে, তাই তো, বা এই দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি করার জন্য কি বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হবে। আর এই যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হবে, তাই তো, যে শুল্ক কত হবে, কি পদ্ধতি হবে বাণিজ্যের, আন্তর্জাতিক বাণিজ্যের, তো এই যে চুক্তি সম্পাদিত হবে, এই চুক্তি সম্পাদনের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে কে, এই WTO। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বর, এর পরের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য নীতি পর্যবেক্ষণ। তার মানে কি, দেখো যে এই যে দুই দেশ এ আর বি, এই যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হলো বা এগ্রিমেন্ট হলো, তাই তো, আমদানি রপ্তানির চুক্তি হলো। এবার চুক্তির নানান শর্ত থাকবে, তাই তো, দুই দেশের চুক্তির মধ্যে কি নানান শর্ত থাকতে পারে, তাই তো, যে শুল্ক কত হবে বা সিস্টেম কি হবে, তাই তো। এবার এই দুই দেশ যখন আমদানি রপ্তানি বাণিজ্য করছে, তখন এই চুক্তিগুলো দুই দেশই মেনে চলছে কিনা, ঠিক মতো মেনে চলছে কিনা, তার নজরদারি করবে WTO। এই জন্য যে বাণিজ্য নীতি পর্যবেক্ষণ, তাই যে নীতি তৈরি হলো বাণিজ্যের জন্য, সেই নীতি দুই দেশই ঠিক মতো পালন করছে কিনা, বা শর্ত যেগুলো ছিল বাণিজ্যের, সেই শর্তগুলো মেনে চলছে কিনা, তা পর্যবেক্ষণ করবে WTO। ক্লিয়ার? এর পরের উদ্দেশ্য দেখো যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি। এইবার মনে করো এই দুই দেশের মধ্যে বাণিজ্য করতে গিয়ে পরবর্তী সময়ে নানা বিরোধ বা সমস্যা দেখা দিল। ক্লিয়ার? এবার এই বিরোধ বা সমস্যা দেখা দিলে সে শুল্ক নিয়ে হতে পারে, সিস্টেম নিয়ে হতে পারে, ট্যারিফ নিয়ে হতে পারে, তাই তো, দুই দেশের মধ্যে কোনো বিরোধ বা সমস্যা দেখা দিল, তাহলে এই WTO কি করবে, এই বাণিজ্য বিরোধ বা সমস্যার সমাধান করবে বা বাণিজ্য বিরোধের নিষ্পত্তি করবে। এরপর দেখো এই আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ। এই আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণে কিন্তু এই আগের এই প্রসঙ্গটাই আসবে। কিরকম, যে WTOর যে সদস্য দেশগুলি আছে, ওই সদস্য দেশগুলির মধ্যে ট্যারিফ বা শুল্ক নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে বিরোধ বা সমস্যা দেখা দিলে WTO সেই সব সমস্যা বা বিরোধ সমাধান করে আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্রি এবং ওপেন ট্রেডের ব্যবস্থা করবে। এরপরে দেখো যে আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা রক্ষা করা। WTO এই আন্তর্জাতিক বাণিজ্য নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করবে। তো এই হলো WTO এর প্রধান উদ্দেশ্য। এবার আমরা দেখে নিয়ে চলো যে WTO কি প্রিন্সিপাল বা কি নীতি অনুসরণ করে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে, অর্থাৎ প্রিন্সিপালস অফ WTO। দেখো WTO এর একটি উল্লেখযোগ্য প্রিন্সিপাল হচ্ছে নন ডিসক্রিমিনেশন প্রিন্সিপাল, যাকে বাংলায় পক্ষপাতহীন বাণিজ্য নীতি বলা যায়। তো এই নন ডিসক্রিমিনেশন প্রিন্সিপালকে কিন্তু আবার মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল বা MFN প্রিন্সিপালও বলা হয়। খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে MFN প্রিন্সিপাল কি। ঠিক আছে, দেখো তো এই প্রিন্সিপালে বা এই নন ডিসক্রিমিনেশন প্রিন্সিপালে কি বলা হয়েছে। দেখো মনে করো একটি দেশ, WTO সদস্য দেশ, এ দেশ অন্য একটি দেশকে, মনে করো বি আরেকটি দেশ, সেটাও সদস্য দেশ, WTO সদস্য দেশ। এবার দেশ কি করলো, বি দেশকে আন্তর্জাতিক বাণিজ্য করতে গিয়ে বিশেষ কিছু ছাড় বা বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করলো। তাহলে দেশ বি দেশকে কি করলো, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করলো। এবার দেশ মনে করো সি দেশের সাথেও দেশের আন্তর্জাতিক বাণিজ্য হয়, ডি দেশের সঙ্গেও মনে করো দেশের আন্তর্জাতিক বাণিজ্য হয়, দেশের সঙ্গে মনে করো এই দেশের আন্তর্জাতিক বাণিজ্য হয়। তাহলে এই যে দেশ বি দেশকে যে সুযোগ সুবিধা দিল, ঠিক একই সুযোগ সুবিধা সি দেশকেও দিতে হবে, ডি দেশকেও দিতে হবে, দেশকেও দিতে হবে। শুধু তাই নয়, যে দেশের সঙ্গেই বাণিজ্য করুক না কেন, সেই দেশকেই ওই বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে, কারণ যেহেতু বি দেশকে সে বাণিজ্যিক সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। ফলে এই বাণিজ্যিক সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো পক্ষপাতমূলক আচরণ বা কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখো, মনে করো এই ভারত আছে, ইউএসএ, চায়না। এবার মনে করো ইউএসএ ভারত থেকে কোনো একটা প্রোডাক্ট আমদানি করে, ভারত থেকে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করে। আবার চীন, চায়না ঠিক একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট ভারত থেকে আমদানি করে। এবার ভারত যদি ভাবে যে ইউএসএর সাথে ভারতের সম্পর্ক ভালো, আমাদের সম্পর্ক ভালো, ফলে আমরা ইউএসএর কাছ থেকে কম ট্যারিফ বা কম শুল্ক আদায় করব। আবার চায়নার সাথে যেহেতু আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই, ফলে আমরা চায়না থেকে বেশি ট্যারিফ বা বেশি শুল্ক আদায় করব। তা কিন্তু এই ডাব্লিউটিও এর নীতির বিরুদ্ধ হবে। যেহেতু সেম প্রোডাক্ট, একই প্রোডাক্ট ইউএসও আমদানি করছে, চায়না আমদানি করছে, ফলে ইউএসের ক্ষেত্রে যে পরিমাণ শুল্ক ধার্য করতে হবে বা ট্যারিফ ধার্য করতে হবে, ঠিক সেম পরিমাণ, একই পরিমাণ শুল্ক বা ট্যারিফ চায়নার ক্ষেত্রেও ধার্য করতে হবে। তা না হলে সেটা এই ডাব্লিউটিও এর এই নন ডিসক্রিমিনেশন প্রিন্সিপালের ভায়োলেশন হবে। তবে এর কিছু ব্যতিক্রম আছে, যেমন প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, বাংলায় যাকে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি বলা যায়। কিরকম দেখো, যে ডাব্লিউটিও এর কোনো একটি সদস্য দেশ বিশেষ বিশেষ পরিস্থিতিতে অন্য একটি সদস্য দেশের সঙ্গে বা গ্রুপ অফ কান্ট্রিজের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করে বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করতে পারে। ক্লিয়ার? যেমন ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে মধ্যে, ইন্ডিয়া ও শ্রীলঙ্কার মধ্যে এই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আছে। আর এই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করে ভারত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শ্রীলঙ্কাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়েছে। ঠিক আছে, যে সুযোগ সুবিধা অন্য কোনো ডাব্লিউটিও এর সদস্য দেশকে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করা আছে, তাই তো? ফলে ভারত যদি শ্রীলঙ্কাকে যে সুযোগ সুবিধা দিয়েছে, অন্য কোনো দেশকে যদি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা না দেয়, তবু কিন্তু তা এই নন ডিসক্রিমিনেশন প্রিন্সিপালের ভায়োলেশন হবে না। কারণ প্রিফারেন্সিয়াল, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করা আছে। এরপর দেখো, ডাব্লিউটিও এর আরেকটি উল্লেখযোগ্য প্রিন্সিপাল বা নীতি হচ্ছে ন্যাশনাল ট্রিটমেন্ট প্রিন্সিপাল। এই ন্যাশনাল ট্রিটমেন্ট প্রিন্সিপালে কি বলা হচ্ছে দেখো, যে বিদেশ থেকে আমদানি করা কোনো পণ্য বা কোনো গুডস দেশীয় বাজারে প্রবেশ করার পরে, ওই দেশীয় বাজারে সেম গুডস যে উৎপাদন হয়, এই দুই গুডসের মধ্যে, মানে দেশীয় বাজারে উৎপাদিত গুডস বা পণ্য এবং বিদেশ থেকে আমদানি করা পণ্যটির মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। বিষয়টি কিরকম, একটা সহজ উদাহরণ দিয়ে বলছি। মনে করো এই হচ্ছে ভারতে এই হচ্ছে একটি মোবাইল ফোন, এই মোবাইল ফোনটি ভারতে উৎপাদিত হয় এবং ভারতে বিক্রি হয়। এবার মনে করো বি আরেকটি মোবাইল ফোন, এই এ মোবাইল ফোনের মতোই বি আরেকটি মোবাইল ফোন, যেটা ভারতের বাইরে অন্য কোনো দেশে উৎপাদিত হয়। এবার এই বি মোবাইল ফোনটি ভারতের বাজারে বিক্রির জন্য মনে করো এলো। এবার ভারতের বাজারে বিক্রির জন্য আসার ক্ষেত্রে কি করতে হবে, এই বি মোবাইল ফোনটি যে কোম্পানি তৈরি করছে সেই কোম্পানি কি করবে, ভারতের পক্ষ থেকে যে ট্যারিফ বা শুল্ক ধার্য করা আছে সেই শুল্ক দিয়ে বি মোবাইল ফোনটি ভারতের বাজারে বিক্রির জন্য এলো। এবার ভারতের বাজারে কি এ মোবাইল ফোনটিও বিক্রি হচ্ছে, বি মোবাইল ফোনটিও বিক্রি হচ্ছে, তাই তো? এবার এই মোবাইল ফোন দুটি বিক্রির ক্ষেত্রে যে জিএসটি বা সেল ট্যাক্স, ঠিক আছে, তো এই দুটার ক্ষেত্রে কিন্তু জিএসটি বা সেল ট্যাক্সের ক্ষেত্রে বিক্রয় করার ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। এই এ মোবাইল ফোন বিক্রির জন্য যে পরিমাণ সেল ট্যাক্স বা জিএসটি দিতে হবে, ঠিক একই রকম বি মোবাইল ফোন বিক্রির জন্য
বিদেশ থেকে এলেও বি মোবাইল ফোন বিক্রির জন্য একই পরিমাণ সেম পরিমাণ জিএসটি বা সেল ট্যাক্স ধার্য করতে হবে, কোনো বৈষম্য করা যাবে না। এরপর দেখো ডাব্লিউটিও এর আরেকটি উল্লেখযোগ্য প্রিন্সিপাল বা নীতি হচ্ছে ফেয়ার কম্পিটিশন বা সুষ্ঠু প্রতিযোগিতা। দেখো ডাব্লিউটিও সবসময় এই নীতি অনুসরণ করে চলবে যেন সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সুষ্ঠু প্রতিযোগিতা বজায় থাকে বা ফেয়ার কম্পিটিশন থাকে, যেন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন যেন কখনোই আনফেয়ার না হয়। ওকে, আর আনফেয়ার হয় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, বাণিজ্য আনফেয়ার হয় এই ডাম্পিংয়ের জন্য। এবার ডাম্পিং তাহলে কি? দেখো ডাম্পিং হচ্ছে যে মনে করো কোনো একটা দেশ বা কোনো একটা দেশের কোম্পানি যে প্রোডাক্ট উৎপাদন করছে, সেই প্রোডাক্ট তার নিজের দেশে যে দামে বিক্রি করছে তার চেয়েও যদি কম দামে বিদেশের বাজারে বিক্রি করে, তাহলে নিজের দেশে যে দামে বিক্রি করছে তার চেয়েও যদি কম দামে বিদেশের বাজারে বিক্রি করে, তাহলে সেটাকেই বলা হয় এই ডাম্পিং। আর এই ডাম্পিংয়ের ফলে কি হয়? ডাম্পিংয়ের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? আর কি হয়? আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হতে পারে। কিভাবে? দেখো একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করো এই চীন আছে, চীনে কোনো একটি টয় বা খেলনা বিক্রি হচ্ছে, মনে করো বাংলাদেশি টাকায় মনে করো 200 টাকায় বিক্রি করছে। তাহলে চীনের কোম্পানি চীনে উৎপাদন করছে এবং সেই টয় বা খেলনাটি কত বা চীনের বাজারে 200 টাকা দামে বিক্রি করছে, বাংলাদেশি টাকায় 200 টাকা দামে বিক্রি করছে, ঠিক আছে? ঠিক একই রকম খেলনা মনে করো বাংলাদেশেও কোনো কোম্পানি আছে যে কোম্পানি একই রকম টয় বা খেলনা উৎপাদন করে। ওকে, এবার মনে করো এই বাংলাদেশে উৎপাদিত ওই টয় বা খেলনাটি বাংলাদেশে ওই কোম্পানির 200 টাকা দামেই বিক্রি করে, ঠিক আছে? এইবার মনে করো চীন কি করলো? চীন ওই খেলনাটিকে বাংলাদেশের বাজারে বিক্রি করার জন্য পাঠালো এবং বাংলাদেশের বাজারে কি করলো? 150 টাকা 150 টাকা দামে বিক্রি করলো। তাহলে দেখো নিজের দেশে কত দামে বিক্রি করছিল? 200 টাকায়। বাংলাদেশে যখন বিক্রি করছে, তাই তো, বাংলাদেশে যখন বিক্রি করছে কত টাকায়? 150 টাকা। তার মানে কি নিজের দেশের চেয়েও কম দামে বাংলাদেশের বাজারে বিক্রি করছে, তাই তো? তাহলে এটা কি? ডাম্পিং, তাই তো? তো এটা কেন করে? এটা করে হচ্ছে দ্রুত কোনো একটা দেশ এরকম ডাম্পিং করে দ্রুত বিদেশের বাজার দখল করার জন্য, ঠিক আছে? এতে কি হয় দেখো, এতে কিরকম ক্ষতি হয়? এবার দেখো বাংলাদেশের ক্ষেত্রে কি ক্ষতি হবে দেখো। এবার বাংলাদেশের যে কোম্পানি যে টয়টি তৈরি করছে তার মূল্য কত বিক্রি করতো? 200 টাকা। আর চীন থেকে যে টয়টি আসলো একই রকম টয়, একই রকম খেলনা, কত দামে বিক্রি হচ্ছে? 150 টাকায়। এবার কাস্টমার যারা কোনটা কিনবে? কোনটা? চীন থেকে যে খেলনাটি বাংলাদেশের বাজারে এলো যেহেতু কম দামে পাবে, ফলে বাংলাদেশের কাস্টমাররা ক্রেতারা কি এই চীনের খেলনাটি কিনবে। তাতে কি হবে? তাতে এই যে বাংলাদেশের কোম্পানি আছে ওই টয় বা খেলনা তৈরি করার কোম্পানি, তার কি লোকসান হবে, তাই তো? তাহলে এই যে বাংলাদেশের কোম্পানি এই বিক্রির ক্ষেত্রে চীনের প্রোডাক্টের সাথে বিক্রির ক্ষেত্রে যে কম্পিটিশনের মধ্যে পড়লো সেটা কি? আনফেয়ার কম্পিটিশন। ফেয়ার কখন হতো? যদি এই প্রোডাক্টটাও 200 টাকা, চীনের প্রোডাক্টটাও 200 টাকা দামেই বিক্রি হতো বাংলাদেশের বাজারে, তাহলে কি হতো? ফেয়ার কম্পিটিশন, তাই তো? কিন্তু এখানে কি হলো? আনফেয়ার কম্পিটিশন হলো, তাই তো? ফলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশের কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হবে, আর্থিকভাবে লোকসান হবে। ফলে কি হবে? ফলে বাংলাদেশের কোম্পানি কি করবে? প্রথমেই কি কর্মী ছাঁটাই করতে শুরু করবে, তাই তো? তাহলে কর্মী ছাঁটাই করলে কি অনেক মানুষ তার কাজ হারাবে, তাই তো? রুজি রুটির সমস্যা তৈরি হবে। ঠিক এভাবেই চীন কি করে বিদেশের বাজারকে ক্যাপচার করার জন্য, বিদেশের বাজারকে দখল করার জন্য ইলেকট্রনিক গুডস এবং স্টিল নিজের দেশের থেকেও কম দামে বিক্রি করে, ঠিক আছে? এবার ডাম্পিং কি? দেখো ডাম্পিং অন্য আরেকটা কারণে হতে পারে। কিরকম? দেখো মনে করো এই যে চীনের যে টয় তৈরির কারখানা আছে, যে টয়টি তৈরি হচ্ছে, এবার যদি এরকম হয় যে এই টয়টি চীনের বাজারে আর বিক্রি হচ্ছে না, চীনের বাজারে আর এই টয়টির চাহিদা নেই, এই টয়টি কেউ চীনের বাজারে আর কিনছে না, ফলে কি করতে হবে? কোম্পানিটিকে কি বন্ধ করে দিতে হবে, উৎপাদন
প্রোডাকশন বন্ধ করে দিতে হবে, তাই তো। তো কোম্পানিটিকে তখন বাঁচিয়ে রাখার জন্য কি করে, তখন এই কোম্পানিগুলো কি করে, নিজের দেশ থেকে বিদেশের বাজারে কম দামে বিক্রি করে, ফলে এভাবেও কিন্তু ডাম্পিং হতে পারে। এরপর দেখো, এই WTO এর আরেকটি প্রিন্সিপাল বা নীতি হচ্ছে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। তো এই নীতিতে কি বলা হচ্ছে দেখো, যে WTO এর যে সদস্য দেশগুলি আছে, প্রত্যেকটি দেশেরই কি নিজস্ব ট্রেড পলিসি, তাই তো, নিজস্ব নিয়ম নীতি আছে, তাই তো। তো প্রত্যেকটি সদস্য দেশের যে নিজস্ব বাণিজ্যিক নীতি বা ট্রেড পলিসি আছে, সেই পলিসিগুলোকে উন্মুক্ত রাখতে হবে, যেন যে কোনো দেশ, যে কোনো অন্য সদস্য দেশ বা যে কোনো বাণিজ্যিক কোম্পানি সহজেই ওই দেশের বাণিজ্যিক নীতি, ট্রেড পলিসি, প্রসিডিউর, পদ্ধতি এগুলো জানতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে WTO এর প্রধান নীতি বা প্রিন্সিপাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।